আসসালামু আলাইকুম। একটি সাধারণ মেয়ে যার উপরেই পড়ে কিনা একটি আত্মার নজর। সে তার স্বামীর সঙ্গে একটা নির্জন দ্বীপেই থাকতো, কিন্তু কেনই বা এই আত্মা মেয়েটিকে বারবার মারতে চাইতো? কি বা রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে বা এই দ্বীপে, সেটাই জানবো আমরা আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশনে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ব্লাডি ইশকের এক্সপ্লেনেশন, যেটিতে আপনারা ক্রাইম থ্রিলার, সাসপেন্স এবং রোমান্টিক হরর সবকিছুই পাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদের ডুবন্ত একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা পানির ভেতরে ডুবতে ডুবতে তার জীবন নিয়ে ভাবছিল। সে কি মরে যাবে? মরে গেলে কি বা হবে? তার কথাগুলো কি অজানায় থেকে যাবে? আর তার ভালোবাসার মানুষটার বা কি হবে? আর তখনই আমরা দেখতে পাই মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর দেখতে দেখতে 3 সপ্তাহ কেটে যায়। মেয়েটির স্বামী তাকে হাসপাতালে নিতে আসে। তার স্বামী ডাক্তারের সঙ্গে কথা বললে সেখানে আমরা জানতে পাই মেয়েটির মেমোরি লস হয়েছে। আর এই মেয়েটির নাম হলো নেহা, আর তার স্বামীর নাম হলো রমেশ। ডাক্তার রমেশকে এটাও বলে, আপনার ওয়াইফ এখন সুস্থ রয়েছে, আপনি চাইলে তাকে বাড়ি নিয়ে যেতে পারেন। আর তখনই আমরা দেখি নেহা আয়নাতে তার চেহারা দেখছে আর ভাবছে সে কি করে বা পানিতে ডুবে গেল, কারণ সে যখন পানিতে ডুবে যায় সেখানে সে ছাড়া আর কেউই ছিল না। রমেশ তাকে এত চিন্তা করতে বারণ করে আর তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাইরে নিয়ে আসে। রমেশ নেহাকে বলে, তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি গাড়ি নিয়ে আসছি। আর তখনই নেহা পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট বাচ্চা ছেলের সঙ্গে কথা বলতে যায়। তখনই দেখা যায় বাচ্চা ছেলেটির চেহারা হঠাৎ করেই বিভৎস হয়ে যায় আর বলে, এবার তুই বাঁচতে পারবি না। আর এটা দেখে নেহা বেশ ঘাবড়ে যায়, কিন্তু একটু পরেই দেখা যায় ছেলেটির চেহারা নরমাল হয়ে গেছে। আর এটা দেখে আমরা বুঝতে পারি হয়তোবা কোনো আত্মার নজর পড়েছে নেহার উপরে, যে নেহাকে বাঁচতে দিতে চায় না। সিন কাট হলে আমরা দেখতে পাই হেলিকপ্টারে চড়ে নেহা আর রমেশ তাদের বাড়িতে রওনা দিয়েছে। নেহা হেলিকপ্টারের ভেতর থেকেই একটি আইল্যান্ড দেখতে পাই আর বলে, ওই আইল্যান্ডে যেই বাড়িটি দেখা যাচ্ছে সেটাই আমাদের বাড়ি, তাই না? রমেশ বলে, ঠিক বলেছ, তোমার মনে পড়েছে যে ওইটা আমাদের বাড়ি? নেহা তখন কিছুই বলে না। আর এইটি ছিল স্কটল্যান্ডের একটি নির্জন দ্বীপ। এরপর হেলিকপ্টার থেকে নেমে তারা বাড়ির ভেতরে আসে, কিন্তু ভেতরে আসলেও রমেশ ভেতরের দরজাটি খুলতে পারে না জ্যাম হয়ে যাওয়ার কারণে। রমেশ নেহাকে রেখে দরজাটি পেছন দিক দিয়ে খুলতে যায়। তখনই আমরা দেখতে পাই নেহার সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ যেন তাকে টাপলি মেরে চলে যাচ্ছিল, আর হুট করে গেটটিও বন্ধ হয়ে যায়। নেহা চারপাশে খেয়াল করতে করতে দেখে জানালাতে গেট আউট লেখা রয়েছে। সেদিকে তাকাতেই থাকে, তখনই একটা ভয়ঙ্কর হাত সেখানে উঠে আসে। সে ভয় পেয়ে চিৎকার করলে তখনই রমেশ দরজা খোলে আর বলে, তুমি ঠিক আছো তো? নেহা বলে, আমি ঠিক আছি, কিন্তু সে একদমই বুঝতে পারে না যে অসুস্থতার কারণে এগুলো সে ভুল দেখছে নাকি সত্যি সত্যি ঘটছে। রমেশ নেহাকে নিয়ে বাড়ির ভেতরে আসে। নেহা তখন বলে, সবকিছু প্যাক করা কেন? রমেশ তখন বলে, এই মহলটি আমরা নতুন করে আবারও সাজিয়ে তুলছি, কারণ আমরা ডিসাইড করেছিলাম এটাকে আমরা হোটেল বানাবো। রমেশদের অনেক বড় বিজনেস ছিল, কিন্তু লকডাউনের কারণে সেই বিজনেস চপট হয়ে যায় আর তারা ঋণে ডুবে যায়। যার কারণে নেহাই নাকি তাকে এই আইডিয়া দিয়েছিল যে এত বড় বাড়িতে তো তারা দুজন একাই থাকে, তাই বাড়িটিকে হোটেলে পরিণত করার। নেহা তখন বলে, আমি তো ভাবতেই পারছি না যে এই আইডিয়া আমি তোমাকে দিয়েছি। এরপর রাতের বেলায় নেহা জিনিসপত্র ঘাটাঘাটি করতে গিয়ে তার আর রমেশের কিছু ছবি পাই, যেটা দেখিয়ে রমেশকে নেহা বলে, দেখো এই ছবিগুলোতে কতটা ভালো লাগছে আমাকে, আমার চোখে মুখে তোমার ভালোবাসা দেখা যাচ্ছে। আমি যে তোমাকে ভালোবাসি সেটা আমি জানি, কিন্তু সেটা আমি ফিল করতে পারি না। আর তখন নেহার প্যানিক অ্যাটাক আসতে লাগলে রমেশ তাকে একটি পিয়ানোর সামনে নিয়ে গিয়ে সেটাকে বাজাতে বলে। নেহা বলে, আমি তো পিয়ানো বাজাতে পারি না। রমেশ বলে, তুমি একবার চেষ্টা করে তো দেখো। তখনই দেখা যায় নেহা সুন্দর রোমান্টিক একটি মিউজিক প্লে করছে। আর রমেশ বলে, এটা তুমি আমাদের ভালোবাসার জন্যই বানিয়েছিলে। আর এরপর রমেশ নেহাকে তাদের অতীতের সবকিছু বলে, কিভাবে তাদের পরিচয় হয়েছিল, প্রেম হয়েছিল এবং বিয়ে হয়েছিল। এইগুলো শুনে নেহা বেশ ইমোশনাল হয়ে পড়ে আর তারা দুজন একটু ভালো মুহূর্ত কাটায়। নেহা তখন বলে, দেখো আমাদের ভালোবাসা একদিন সবকিছু ঠিক করে দেবে। আর তখনই হুট করে জোরে একটা শব্দ হয়। তারা দুজন নিচে আসলে দেখে তাদের ড্রয়িং রুমে যে কাচের দেয়ালটি রয়েছিল
সেটি ভেঙে গেছে। এইটা দেখে তারা দুজনেই বেশ অবাক হয়ে যায়। নেহা বলে, এটা কি করে হলো? রমেশ তখন তাকে বলে, হয়তোবা ওয়ার্কার্সরা ভালো করে কাজটা লাগায়নি, যার জন্যই পড়ে ভেঙে গিয়েছে। নেহা তখন বলে, তাহলে কালকে ডেকে এনে সবকিছু ঠিক করিয়ে নাও। সকাল হলেই দেখা যায় ওয়ার্কার্সরা এসেছে। রমেশ তাদের সঙ্গে নেহার পরিচয় করিয়ে দেয় আর সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়ে বাইরে চলে যায়। আর আমরা দেখতে পাই একটু পরেই নেহা একটি বই পড়ছিল, কিন্তু নেহার জানালাতে হঠাৎ করেই একটি হাতের ছাপ দেখা যায় আর তার চেয়ারটাও ঘুরে যায়। আর এইটা দেখে তো নেহা ভয়ে উঠে দাঁড়ায়, কিন্তু সে কিছুই দেখতে পায় না। সে বাইরে আসলে শুনতে পায় ওপর থেকে কিছু শব্দ ভেসে আসছে আর সে ভয়ে ভয়ে ওপরে যায়। উপরে এসে নেহা শব্দ অনুসরণ করে একটি ঘরের জানালা দিয়ে দেখতে পাই কোনো একটা মেয়ে কারোর সঙ্গে ইন্টিমেট হচ্ছে। আর এইটা দেখে নেহা ঘরের ভেতরে আসলে কাউকেই দেখতে পায় না। আর তখনই দেখা যায় নেহার পাশ দিয়ে একটা কালো ছায়া চলে যায়। আর মেঝেতে নেহা খেয়াল করে একটি ডাম্বেল রাখা রয়েছে। সে যখন সেটিকে নিতেই যাবে তখনই কিছু একটা সেটিকে আলমারির নিচে টেনে নেয়। আর নেহা পেছন ফিরতে চমকে ওঠে, কারণ সেখানে একটি মহিলা ছিল যে কিনা নেহার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে রহস্যময় হাসি হাসছিল। আর তার চেহারাতে আমরা একটি কাটা দাগও দেখতে পাই। নেহা তাকে জিজ্ঞেস করে কে সে। তখন মেয়েটি উত্তরে বলে সে নাকি নেহার বেস্ট ফ্রেন্ড আয়েশা। আয়েশা নেহাকে জিজ্ঞেস করে, তোমার কি সত্যিই মনে নেই আমি কে? নেহা বলে, সরি, আমার মেমোরি লস হয়ে যাওয়ার কারণে আমার কিছুই মনে নেই। নেহা আরো বলে, তুমি যদি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকো তাহলে আমাকে দেখতে আসোনি কেন? তখন আয়েশা বলে, তোমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমাকে একবারও রমেশ বলেনি, আর তখন আমি ইন্ডিয়াতে ছিলাম, যার জন্যই আসতে পারিনি। আর এখানে আয়েশা রমেশের নামে অনেক বাজে বাজে কথা বলতে থাকে নেহাকে। আর এখান থেকেই বোঝা যায় আয়েশা রমেশকে একদমই পছন্দ করে না। আর আয়েশার এসব কথা শুনে নেহাও রমেশকে একটু সন্দেহ করতে শুরু করে। আয়েশা নেহাকে এটাও বলে যে এই বাড়িটা হন্টেড, আর এই বাড়িতে যে আত্মাটি রয়েছে সেই আত্মাটি নাকি নেহাকে একদমই পছন্দ করে না, সে নেহার ক্ষতি করতে চায়। আয়েশা এটাও বলে, কেন, তুমি কিছু অদ্ভুত অনুভব করনি? কিছু অদ্ভুত দেখনি? আর এইসব কথা শুনে নেহা বেশ চমকে যায়। এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই নেহা বাড়ির ভেতরে একটা লিফট দেখতে পেয়েছে। সে লিফটটিকে দেখে অনেক খোলার চেষ্টা করে কিন্তু খুলতে পারে না। তখনই পেছন থেকে রমেশ বলে, লিফট বন্ধ রয়েছে, কারণ সেটা খারাপ হয়ে গেছে, এখন খুলবে না। নেহা কথাটি বিশ্বাস করে না আর বলে, তাহলে নিচে যাব কি করে? শুধুমাত্র কি লিফটই একটা রাস্তা নিচে যাওয়ার? তখন রমেশ বলে, তা কেন হবে, পাশে তো সিঁড়ি রয়েছে, সেখান দিয়েও যেতে পারবে। রুমের ভেতরে এসে নেহা টেনশন করতে করতে রমেশকে বলে, আচ্ছা তুমি কি জানো এই বাড়িটি হন্টেড? এই কথা শুনে রমেশ হেসে ফেলে আর বলে, এসব কি বলছো? কে তোমাকে এসব বলল? নেহা তখন বলে, আয়েশা এসেছিল আর সেই আমাকে এইসব কথা বলেছে। আর রমেশ বলে, সে তো বলবেই, সে তো আমাকে একদমই পছন্দ করে না, আর সে তোমাকে হিংসেও করে। আর সে তখন তাদের বিয়ের আগের দিন লেখা আয়েশার একটি চিঠি পড়ে শোনায় নেহাকে। সেখানে আয়েশা লিখেছিল যেন কোনোভাবেই রমেশকে বিয়ে না করে, আর রমেশ নাকি অনেক খারাপ ছেলে। রমেশ এটাও বলে, এরপরে তোমার বান্ধবী এসে আমাকে এই সব কিছুর জন্য সরিও বলেছিল, তুমি চিন্তা করো না। আর এইসব কথা শুনে নেহার একটু সন্দেহ কমে যায়, কিন্তু সে রাত্রেবেলাও শুয়ে শুয়ে এইসব কথা নিয়ে চিন্তা করতে থাকে। আর সে লক্ষ্য করে তাদের বেডরুমের দরজাটি আপনা আপনি খুলে গেছে। সে যখন বাইরে আসে তখন পেছন থেকে কিছু একটা যেন তাকে ধাক্কা দেয়, আর নেহা চমকে ওঠে। সে দেখে তাদের নষ্ট হয়ে যাওয়া লিফটটাও চলতে শুরু করেছে। নেহা তখন কি হচ্ছে দেখার জন্য সেই লিফটে উঠে পড়ে ভয়ে ভয়ে। তখনই আমরা লিফটের উপরে কোনো একটা মেয়ের আত্মাকে দেখতে পাই, কিন্তু নেহা লিফটের বোতাম টেপার আগেই লিফটটি চলতে শুরু করে আর তাকে বেসমেন্টে নিয়ে আসে। বেসমেন্টে এসে নেহা একটি দরজা দেখতে পাই, যেটি কিনা কাঠ আর শিকল দিয়ে আটকানো ছিল। এটা দেখে নেহার একটু সন্দেহ হয়। নেহা দরজাটির ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে, আর তখনই একটা রক্তাক্ত হাত এসে তাকে ধাক্কা মারে, আর সে ভয়ে পেছন ফিরে তাকায়। আর তখনই সে নিচে মেঝেতে পড়ে থাকা একটি কার্ড খেয়াল করে। সে কার্ডটি উঠিয়ে দেখে এটি একটি পুলিশের কার্ড।
নেহা কার্ডটি হাতে নিয়ে অনেক কিছু ভাবতে শুরু করে, সন্দেহ করতে শুরু করে। তাই সে ঠিক করে কার্ডে যে পুলিশ অফিসারটির নাম রয়েছে তার সঙ্গে দেখা করবে আর তাকে জিজ্ঞেস করবে সবকিছু, যার জন্য সে রেডি হয়ে পানির কাছে আসে। কিন্তু ওই যে ডুবে যাওয়ার পর থেকে নেহা পানিকে খুবই ভয় পেতে শুরু করে। তাই সে বোটে করে আর যেতে পারে না, বাড়িতে ফিরে আসে। বেডরুমের দরজা খুলে ভেতরে আসতেই নেহা দেখে সেখানে আয়শা বসে রয়েছে। আর এটা দেখে নেহা বেশ চমকে যায় আর আয়শাকে সে বলে, তুমি আমাদের বেডরুমে কি করছো? নেহা তখন আয়শার ওপর বিরক্ত হয়ে তাকে নিষেধ করে দেয় যাতে তাদের বেডরুমে সে আর কখনোই না আসে। নেহা আয়শাকে এটাও বলে, দেখো আমার আর রমেশের মধ্যে যদি কোনো ঝামেলাও থেকে থাকে অ্যাক্সিডেন্টের আগে, তাহলে সেটা ভুলে সৃষ্টিকর্তা আমাকে নতুন আরো একটি সুযোগ দিয়েছে, তাই আমি সেটাকে শুধরে নিতে চাই। কিন্তু আয়েশা বলে, তুমি হয়তো ভাবছো আমি তোমার খারাপ চাচ্ছি, কিন্তু অ্যাক্সিডেন্টের আগে তুমি আমাকে বলেছিলে যে তোমার লাইফের ঝুঁকি রয়েছে আর আমি তোমার ভালো চাই, সেই জন্যই আমি তোমাকে এসব বলছি। আর এইসব কথা শুনে আয়েশা বাইরে বের হয়ে চলে যায়। আর যাওয়ার সময় সে বলে, হয়তোবা তুমি সেই পুলিশ অফিসারের কার্ডটি পেয়ে গেছো, তাকে জিজ্ঞেস করলেই জানতে পারবে আমি ঠিক বলছি নাকি তুমি ঠিক বলছো। নেহা তখন আয়েশার পিছু পিছু যায় আর তাকে বলে, কেন আমার সঙ্গে এমন করে খেলছো? সত্যিটা আমাকে বলো, আমি কাকে বিশ্বাস করব, তোমাকে নাকি রমেশকে? তুমি আমাকে বলছো আমার আর রমেশের মধ্যে কিছুই ঠিক ছিল না, এই বাড়িটি হন্টেড। অন্যদিকে রমেশ বলছে এই বাড়িতে কিছুই নেই, আমাদের মধ্যে সবকিছুই ঠিক ছিল, কি করব আমি? আর এর পরের দিনই দেখা যায় ইন্সপেক্টর দেবদত্ত নেহার সঙ্গে তার বাড়িতে দেখা করতে এসেছে। তিনি এসে বলেন, তোমার অ্যাক্সিডেন্টের আগের দিনই আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। তখনই আমরা অতীতের ঘটনা দেখতে পাই যেখানে তিনি নেহাকে তার একটি ভিজিটিং কার্ড দিয়েছিলেন। আর দেবদত্ত নেহাকে এটাও বলেন, নেহার শ্বশুরের মৃত্যুর কেসের জন্যই নেহার সঙ্গে তিনি দেখা করেছিলেন। আসলে নেহার শ্বশুর একদিন বোটে করে দূর সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন, তখনই বোটে শক সার্কিটে আগুন লেগে যায় আর সেখানেই তার শ্বশুর মারা যায়। কিন্তু দেবদত্ত ইনভেস্টিগেশন করে জানতে পেরেছিলেন এটি কোনো দুর্ঘটনা নয়, বরঞ্চ পরিকল্পিত খুন ছিল। আর এই খুনের মেন সাসপেক্ট ছিল রমেশ, কারণ সেই বোটে নাকি রমেশের একটি কোট পাওয়া গিয়েছিল, কিন্তু কোনো প্রমাণ না থাকার কারণে তারা রমেশকে অ্যারেস্ট করতে পারেনি। আর নেহাও নাকি দেবদত্তকে ফোন করে বলেছিল সে কোনো ক্লু পেয়েছে, কিন্তু কি ক্লু পেয়েছে সেটা নেহা বলেনি। এরপর রমেশ যখন বাসায় আসে, নেহা এই সবকিছু নিয়ে রমেশকে প্রশ্ন করে, কেন বা সেই দরজাতে শিকল দিয়ে তালা লাগানো রয়েছে, আর এই বাড়িটা যে হন্টেড সেটা রমেশ কেনই বা লুকাচ্ছে। আর রমেশ কি সত্যিই তার বাবাকে খুন করেছে? সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই নেহা আর রমেশ ঝগড়া করছে যে ওই দরজা কেন লাগানো রয়েছে। নেহা জোর করে সেই দরজাটিকে ভাঙতে যায় কুড়াল দিয়ে, তখনই রমেশ তাকে ধাক্কা মারলে সে মাথায় আঘাত পায় আর সেই কাঠটি সেই রুমে পড়ে যায়। আর বর্তমানে সিন আসলে দেবদত্ত বলে, আপনার স্বামী একটা মিথ্যেবাদী, কিন্তু রমেশ তার বাবাকে খুন করেছে কিনা সেটা নেহাকে নিজেই বের করতে হবে। নেহা ঠিক করে সে এই বাড়িতে কি ঘটছে সবকিছুই খুঁজে বের করবে। তার আগে তাকে বের করতে হবে এই বাড়িতে যেই মেয়ের আত্মা রয়েছে সেটি কার। তখনই সে তার স্মৃতি মনে করতে গিয়ে একটি বইয়ের নাম দেখতে পায়। সেই বইয়ের মধ্যে নেহা এক্সরসিজম করে এমন একটি গ্রুপের নাম্বার দেখতে পায়। নেহা তাদেরকে পেমেন্টও করেছিল। নেহা ঠিক করে সে শহরে গিয়ে তাদের সঙ্গে দেখা করবে। নিজের মধ্যে সাহস জুগিয়ে নেহা এবার পানির কাছে যায় আর বোটে করে তাদের সঙ্গে দেখা করে। নেহা সেই গ্রুপে থাকা একটি লোককে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি আমার বাড়িতে কোনো ভুতুড়ে এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম বা আপনাদের কোনো টাকা পেমেন্ট করেছি? লোকটি তখন বলে, হ্যাঁ করেছিলেন, আর আমরা সফলও হয়েছিলাম সেই এক্সপেরিমেন্টে। তখন নেহা বলে, কি পেয়েছিলাম আমরা সেখানে? লোকটি বলে, আমি বলার চাইতে বেশি আপনার দেখে নেওয়া ভালো। আর তখন তিনি তার ল্যাপটপে একটি ভিডিও প্লে করে নেহাকে দেখায়। ভিডিওতে দেখা যায় তানিয়া নামের একটি ঘোস্ট ডিটেকটিভ নেহার বাড়িতে এই এক্সপেরিমেন্ট করছিল। নেহা সেই বেসমেন্টে একটি লকেট পেয়েছিল, সেটি সে তানিয়াকে দেয়। তানিয়া তখন বলে, এই লকেটের সঙ্গে যদি সত্যি কোনো আত্মা জুড়ে থাকে তাহলে লবণ পানির মধ্যে এটিকে ডুবাতে হবে, তাহলে তার শক্তি অর্ধেক হয়ে যাবে আর আমরা বুঝতে পারবো এটির সঙ্গে সত্যি কোনো আত্মা জড়িত আছে কিনা।
কিন্তু সেই লকেটটি লবণ পানির মধ্যে দেওয়ার আগে সেটি ছুটে আবারও বেসমেন্টে চলে যায়। কি হচ্ছে তারা দেখার জন্য বেসমেন্টে আসলে দেখা যায় তানিয়া পজেসড হয়ে গেছে। আর তানিয়া ভয়ঙ্কর একটা রূপ নিয়ে নেহাকে বলে, তুই বাঁচতে পারবি না, তোকে এখান থেকে যেতেই হবে। আর এইটা দেখে ভয় পেয়ে নেহা ল্যাপটপটি বন্ধ করে দেয়। নেহা এখানেও কিছু বুঝতে পারে না যে ওই আত্মাটি কোন মেয়ের, যার কারণে সে ঠিক করে এবার যা কিছু করতে হবে সে নিজেই করবে। আর সে জেনেই ছাড়বে যে এটি কার আত্মা, নইলে এই রহস্যের জট খুলবে না। সে তার বাড়িতে ফিরে আসে আর এরপরে সিন কাট হয়ে রাতে দেখা যায় রমেশ ঘুমাচ্ছে আর নেহা একটি ক্যামেরা নিয়ে বাড়ির চারদিকে ঘোরাঘুরি করছে যাতে সে কোনো ক্লু পেতে পারে। আর সেই ক্যামেরার দিকে তাকালেই একটু পরপর সেই আত্মাটিকে দেখতে পায় আর খুবই ভয় পেতে থাকে। দেখা যায় আত্মাটি নেহাকে দেখে আক্রমণাত্মক হয় আর এইটা করতে করতে নেহার ক্যামেরাটাও ঠিক ওই আলমারির নিচে ঢুকে যায়। সে ক্যামেরাটা বের করার জন্য আলমারির নিচে হাত দেয়, কিন্তু সে সেখানে একটি পেন ড্রাইভ পায়। পেন ড্রাইভটি নেহা প্লে করলে দেখে রমেশও তার বাড়িতে একটি ভিডিও করেছিল যে বাড়িতে কোনো আত্মা আছে কিনা। আর দেখা যায় রমেশের পেছন দিয়ে কিছু একটা চলে যায় আর রমেশও বুঝতে পারে যে হ্যাঁ, এই বাড়িতে সত্যিই কোনো আত্মা আছে। এইটা দেখে নেহা বেশ চমকে যায়, কারণ রমেশ তো সবসময় তাকে এটাই বলেছে যে এই বাড়িতে কিছুই নেই। এটা নেহার ভুল মাত্র। রমেশ এখানে নেহাকে বারবার মিথ্যে কথা বলেছে। আর তখনই রমেশ সেখানে আসে আর নেহা বলে, তুমি কি সেদিন এই পেন ড্রাইভটি খুঁজছিলে? তুমি তো নিজেও জানো যে এই বাড়িটি হন্টেড। রমেশ তখন সত্যিটা বলতে শুরু করে, বলে রমেশ একবার ইন্ডিয়াতে গিয়েছিল। তখন যেহেতু নেহা একাই ছিল তাই তার পুরনো একটা বান্ধবীকে সে বাড়িতে নিয়ে আসে আর তার সঙ্গে দেখা করতো বাইরে গিয়েও। নেহার পুরনো বান্ধবী শায়না খুব একটা সুবিধের ছিল না। রমেশ বলে, শায়না একদিন নিজেও অনেক ড্রিঙ্ক করে আর তোমাকেও ড্রিঙ্ক করায়, আর সে লুকিয়ে তোমার সঙ্গে একটি খারাপ ভিডিও বানায়। আর আমি যখন এখানে ফিরে আসি তখন সেই ভিডিওটি দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। শায়না রমেশের কাছ থেকে 50 কোটি টাকা দাবি করে, নইলে নাকি সে এই খারাপ ভিডিওটি নেটে ভাইরাল করে দেবে। এইটা বলে সে রমেশকে হুমকিও দেয়। আর একদিন যখন নেহা আয়েশার সঙ্গে দেখা করতে যায় সেদিন বাড়িতে রমেশের কাছে আবারও শায়না আসে টাকা নিতে। তখন তাদের মধ্যে দু এক কথা হতে হতে ঝগড়া শুরু হয়ে যায় আর একটা পর্যায়ে রমেশ শায়নাকে ধাক্কা দিলে টেবিলের সঙ্গে মাথা লেগে শায়না সেখানেই মারা যায়। আর এরপর রমেশ বেসমেন্টে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল শায়নার বডিটিকে, যার কারণে রমেশ বেসমেন্টের দরজাটি তালা আর শিকল দিয়ে বন্ধ করে দিয়েছে যাতে নেহা কোনোদিনই সেখানে যেতে না পারে। রমেশ বলে, হতে পারে শায়নার আত্মার থেকেই আমাদের এই বাড়িটি হন্টেড হয়েছে, কিন্তু আমি তোমাকে টেনশন দিতে চাইনি বলেই তোমাকে কিছুই জানাইনি। আর এইসব কথা শুনে নেহা একটু ইমোশনাল হয়ে যায় আর বলে, তুমি যে আমাকে এত ভালোবাসো আমি জানতাম না। আর নেহা রমেশের কাছে ক্ষমাও চাই। কিন্তু রাতের বেলা নেহা আর রমেশ যখন শুয়েছিল তখন নেহার ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ আসে। সেই মেসেজে কেউ একজন লিখেছে, 15 মিনিটের মধ্যে আমি তোমার সুইমিং পুলের সামনে আসছি। আর নেহা দেরি না করে দেখা করতে চলে যায়। কিন্তু এখানেই আসে আসল টুইস্ট। নেহা দেখে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। নেহা তখন বলে, তুমি কে? মেয়েটি তখন বলে, আমি তোর বেস্ট ফ্রেন্ড আয়েশা। আর এই কথা শুনে নেহা যেন আকাশ থেকে পড়ে, কারণ সে তো এর আগে অন্য মেয়েকে নিজের বেস্ট ফ্রেন্ড আয়েশা হিসেবে দেখেছে। তাহলে এটা আবার কোন আয়েশা? কিন্তু আয়েশা সকল প্রমাণ দেয় যে সেই তার বেস্ট ফ্রেন্ড। আয়েশা সোশ্যাল মিডিয়াতে গিয়ে তার আর নেহার অনেক ছবি দেখায়। তখন নেহা বিশ্বাস করে যে এটাই আসল আয়েশা। কিন্তু তাহলে ওই মেয়েটি কে ছিল যে আয়েশা সেজে নেহার কাছে এসেছিল? আয়েশা তখন বলে, রমেশ একদমই ভালো নয়, সে তোর মেমোরি লসের ফায়দা উঠিয়েছে। রমেশের জন্য তোর জীবনের শঙ্কা ছিল, যার জন্য তুই চাইতি রমেশকে ছেড়ে দিতে, কিন্তু মেমোরি লস হওয়ার কারণে নেহার কিছুই মনে নেই। আয়েশা তখন এটাও বলে, আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন হয়তো রমেশ সেই মেয়েকে নকল আয়েশা বানিয়ে তোর কাছে এনেছে, কিন্তু তুই কি এই মেয়েটিকে এখন আর দেখেছিস? নেহা তখন বলে না। আয়েশা বলে, কারণ আমি তো এখন চলে এসেছি, যার কারণে সে কেটে পড়েছে। এখানে আয়েশাও বলে, সত্যিই তোদের বাড়ি হন্টেড, তুই আমাকে নিজেই বলেছিলি। তারা দুইজন মিলে ঠিক করে তারা দুজন খুঁজে বের করবে এই সব কিছু, আর ওই আত্মাটি বা কার।
আয়শা তখন নেহাকে বলে, তুই কয়েকদিনের জন্য রমেশের কাছ থেকে দূরে থাক, তাহলে আমরা এটা সহজভাবে করতে পারবো। আর এরপর সকাল হলে যখন রমেশ বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র গোছায়, তখন নেহা বলে, আমরা আর কয়েকটা দিন এখানে থাকি না কেন? জায়গাটা না অনেক সুন্দর। নেহা বলে, তুমি অফিস চলে গেলে সারাদিন আমাকে একা একা থাকতে হয়, প্লিজ কিছুদিন থাকি। আর এই কথাতে রমেশও রাজি হয়ে যায়। আর এরপর নেহা আয়শার সঙ্গে হাসপাতালে একটি লোকের সঙ্গে দেখা করতে চলে যায়। এই লোকটি নাকি অনেকদিন যাবৎ কোমায় আছে, তাই সে নাকি এই দুনিয়া আর ওই দুনিয়ার মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করে। লোকটির কাছে যাওয়ার আগে লোকটির মেয়ে কিছু নির্দেশনা বলে দেয়। মেয়েটি বলে, আপনি বাবার হাত ধরে বসবেন, তখন আপনার ভেতরে সত্যি বাবা টানবে। আর আপনি কি জানতে চান সেটি জানতে পারার পর আমি বাবার হাত ধরবো আর আমি আপনাকে সেটা বলে দেব। নেহা ভয়ে ভয়ে এসে হাত ধরে, আর একটু পরেই লোকটা চিৎকার করে বলে, দূরে যাও। আর লোকটা কেন জানি ছটফট করতে থাকে। আর লোকটির মেয়ে এসে তাকে শান্ত করার অনেক চেষ্টা করে। মেয়েটি লক্ষ্য করে লাইফ সাপোর্ট সিস্টেমে কিছু একটা লেখা ভাসছে, আর ডাক্তাররাও এসে লোকটিকে শান্ত করে। আর এরপর আমরা দেখতে পাই নেহা মন খারাপ করে স্টেশনে বসে আছে, আর ওই মেয়েটির বলা কথাটি ভাবছে। মেয়েটি বলেছিল আন্ডারগ্রাউন্ডে যাওয়ার অন্য রাস্তা দেখো। আর নেহা এখানে বুঝতে পারে আন্ডারগ্রাউন্ড বলতে বোট গ্যারেজকে বোঝানো হয়েছে। আয়শাও নেহার সঙ্গে যেতে চায়, কিন্তু নেহা আয়শাকে সঙ্গে নিতে চায় না, আর একাই সে সবকিছু জানার জন্য বেরিয়ে পড়ে। এরপর নেহা বাংলোতে ফিরে আসে, আর একটি কাঠের সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে ওঠে। আর সেখানে একটি সাইনবোর্ডে লেখা ছিল বোট গ্যারেজ কোথায় রয়েছে। নেহা ভয়ে ভয়ে তার ফ্ল্যাশ লাইটটি দিয়ে পাহাড়ের গা বেয়ে নেমে পড়ে। নেহা যখন সেই বোট গ্যারেজের রাস্তার কাছে আসে, তখন সে লাফ দেয় আর পড়ে গিয়ে তার হাতে ব্যথা পায়। নেহা যখন ভয়ে ভয়ে সামনের দিকে এগোয়, তখনই পেছন থেকে কিছু একটা চলে যায়। নেহা ভয় পেয়ে পেছন ফিরে তাকায়, আর সে দেখতে পায় পানির মধ্যে একটি মেয়ের জুতো পড়ে রয়েছে। আর সে বোটের ওপর গিয়ে সেই পানি থেকে জুতোটি তুলে নিয়ে আসে। সে দেখে জুতার সঙ্গে সেই লকেটটিও রয়েছে। আর তখনই পানির ভেতর থেকে একটি হাত এসে বোটটি উল্টো করে ফেলে দেয়, আর নেহাও পানির ভেতরে পড়ে যায়। নেহা উপরে ওঠার চেষ্টা করলে সে দেখতে পায় দড়িতে বাঁধা একটা ভয়ঙ্কর বিভৎস লাশ। এইটা দেখে নেহা তো বেশ ভয় পায়, আর সে লক্ষ্য করে সেই লাশটির গালেও সে একই কাটা দাগ রয়েছে, যেটা ওই নকল আয়শার গালেও ছিল। আর এরপর নেহা বাড়ির ভেতরে চলে আসে ভেজা অবস্থাতেই। রমেশ নেহাকে এইভাবে দেখেই বুঝতে পারে যে হয়তোবা নেহা সবকিছু জানতে পেরেছে, কারণ নেহার হাতে ওই লকেটটাও ছিল। নেহা তখন বলে, বারবার তো মিথ্যে বলেছ, এবার কি সত্যি তুমি বলবে, না আমি একাই খুঁজে নেব? আর রমেশ তখন এক এক করে সব সত্যি বলতে শুরু করে। সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই তাদের বিয়ের 1 মাস আগে রমেশ রেস্টুরেন্টে বসে নেহার সঙ্গে ভালোবাসার কথা বলছিল, আর অন্যদিক থেকে একটি মেয়ে মুখে মিষ্টি হাসি নিয়ে রমেশের দিকে তাকিয়েছিল। আর তখনই সেখানে টেররিস্ট অ্যাটাক হয়। কোনো উপায় না পেয়ে রমেশ একটা ক্যাবিনেটের ভেতরে ঢুকে পড়ে, আর একটু পরে সেই মেয়েটিও সেখানে ঢুকে পড়ে। তখন তারা দুজন একটু কাছাকাছি চলে আসে, আর এরপর পুলিশ এসে তাদের দুজনকে উদ্ধার করে। রমেশ দেখে মেয়েটি আহত হয়েছে, যার কারণে সে মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে সে ব্যান্ডেজ করিয়ে দেয়। আর সেখানেই আমরা জানতে পারি মেয়েটির নাম কিমায়া। আর এরপর কিমায়া ওয়াইন খেতে চাইলে রমেশও নিতে যায়, কিন্তু সে এসে দেখে মেয়েটি নেই। পর একদিন রমেশ যখন রাস্তা দিয়ে হাঁটছিল, হুট করেই কিমায়া নামের সেই মেয়েটি আসে আর তাকে লিফট দেয়। রমেশও তার গাড়িতে উঠে বসে, আর এরপর তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে, আর তাদের সম্পর্কটা আরো গভীর হতে শুরু করে। আর রমেশ এইভাবেই নেহাকে ধোঁকা দিতে থাকে। আর এরপর তারা যখন একদিন খাবার খাচ্ছিল, তখন নেহা ফোন করে। রমেশ কথা বললে কিমায়া খুব রাগ করে, আর এরপর থেকেই রমেশ কিমায়ার কাছ থেকে দূরত্ব বজায় রাখে, কিন্তু কিমায়া তার পিছু ছাড়ে না। আর রমেশও বেশি দিন রাগ করে থাকতে পারে না। আর এরপর সিন কাট হলে দেখা যায় একদিন রমেশ আইল্যান্ডে এসেছে তার বাবার সঙ্গে দেখা করতে। আর তখন তার বাবা বলে, 1 মাস পর বিয়ে আর তোর কোনো খবরই নেই, তবে আমি তোকে একটা সারপ্রাইজ দিতে চলেছি। আর তার বাবা বলে যে আমি আবারও বিয়ে করেছি। আর তখনই সে তার নতুন বউকে ডাকে। আর এখানে আমরা দেখতে পাই রমেশের বাবা যে মেয়েটিকে বিয়ে করেছে সে আর অন্য কেউ নয়, কিমায়া নিজেই। রমেশ যখন দেখে কিমায়াকে তার বাবা আগেই বিয়ে করেছে, এইটা দেখে তো তার মাথা ঘুরে যায়। এরপর দেখা যায় রমেশ রাগে ফুঁসতে ফুঁসতে তার রুমে এসেছে, আর কিমায়া সেখানে টাওয়াল নিয়ে আসে। রমেশ তখন বলে,
তুমি তো সবকিছু জানতে, তাহলে কেন আমার সঙ্গে এমনটা করলে? কিন্তু কিমায়া বলে, আমি তো টাকার জন্য তোমার বাবাকে বিয়ে করেছি, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তোমার কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি। যদি তোমার বাবার আগে তোমার সঙ্গে দেখা হতো তাহলে তোমাকেই বিয়ে করতাম, কিন্তু কি করব বলো, দেরি হয়ে গেছে। রমেশ বলে সে তার বাবাকে সবকিছু জানিয়ে দেবে, কিন্তু কিমায়াও বলে আমি তাহলে পুলিশ কেস করে তোমাকে ফাঁসিয়ে দেব। এই বলে সে রমেশকে ব্ল্যাকমেল করতে থাকে, আর এইভাবে সে রমেশের সঙ্গে বারবার ঘনিষ্ঠ হতে থাকে। আর একটা পর্যায়ে রমেশ অতিষ্ঠ হয়ে তার বাবাকে সবকিছু খুলে বলতে যায়। রমেশের বাবা মনে করে হয়তোবা রমেশ নিজের বিয়ের কথা বলতে এসেছে, কিন্তু রমেশ যখন কিমায়ার আর তার কথাটি বলতেই যাবে তখনই পেছন থেকে রমেশের বাবার মাথায় কিমায়া আঘাত করে আর তাকে সেখানেই মেরে ফেলে। রমেশ বাবা বাবা বলে অনেক কাঁদতে শুরু করে, আর সে এসে কিমায়ার গলা চেপে ধরে বলে, তুই আমার বাবাকে মেরেছিস, তোকে আমি পুলিশে দেব। আর কিমায়া বলে, বাবার ভালো ছেলের শাস্তি গিয়েছিলে না, তুমি তোমার বাবাকে মেরেছ, আর পুলিশ যদি আসে তাহলে কি সে একাই তোমার কথা শুনবে, আমার কথা শুনবে না? আমিও তখন বলবো আমাকে পাওয়ার জন্যই তুমি তোমার বাবাকে মেরে ফেলেছ। কিমায়া রমেশকে টেনে ধরে বলে, আমাদের মাঝে আমি কাউকে আসতে দিব না, কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। আর এইসব কথা শুনে রমেশ রেগে গিয়ে কিমায়াকে ধাক্কা দেয়, আর কিমায়া নিজেকে সামলাতে না পেরে ব্যালকনির গ্লাস ভেঙে নিচে পড়ে যায়, আর মাথায় আঘাত লাগার কারণে সে মারা যায়। একই দিনে দুইজন মানুষের মৃত্যু দেখে রমেশ তো বেশ ভয় পেয়ে যায়, আর এই মৃত্যুগুলোকে অ্যাক্সিডেন্ট দেখানোর জন্য রমেশ দুজনকেই বোটে তোলে, আর বোট নিয়ে সে মাঝ সমুদ্রে চলে যায়, আর সেখানে আগুন লাগিয়ে দিয়ে চলে আসে। কিন্তু একটু দূরে আসার পরে তার মনে পড়ে যে সে ভুল করে তার জ্যাকেটটি সেখানেই ফেলে এসেছে। সে যখন বোট গ্যারেজে এসে বোটটি গ্যারেজ করছিল তখন দেখা যায় পানির নিচ থেকে আবারও কিমায়া চলে এসেছে। কিমায়া বলে, আমি তোমাকে ছাড়বো না। আর তখন রমেশ বুদ্ধি না পেয়ে কিমায়ার লাশকে সেই বোট গ্যারেজে লুকিয়ে রাখে, আর বোট গ্যারেজটি সিল করে দেয়। সিন বর্তমানে ফিরে আসলে রমেশ বলে, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, কিন্তু আমিও চাই এখান থেকে চলে যেতে। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কিমায়ার আত্মা আমাকে কিছুতেই এখান থেকে যেতে দেয়নি, আর যেতে দেবেও না। রমেশ বলে, আমি এই বাড়িটি বিক্রি করে দেব, সব কাগজ রেডি করেছি। আর সে কাগজ নিয়ে আসতে যাবার পর হুট করে সে চিৎকার করে ওঠে। নেহা গিয়ে দেখে রমেশের পেটের ভিতরে ছুরি ঢুকে গেছে, আর রমেশ বলে, আমি বলেছিলাম না সে আমাকে যেতে দেবে না, দেখেছো এবার বিশ্বাস হয়েছে। নেহা তাদের বেডরুমে গিয়ে বোটের চাবি নিয়ে আসে, কারণ রমেশকে হাসপাতালে না নিলে সে মারা যাবে। তারা দুজন যখন সেখান থেকে বাইরে বের হতেই যাবে তখনই কিমায়া সেখানে চলে আসে, আর নেহা বলে, একটা আত্মা দুই জায়গাতে কখনোই থাকতে পারে না, তুমি বোট গ্যারেজের দিকে যাও আর আমি কিমায়াকে দেখছি। নেহা কিছুতেই বুঝতে পারে না কি করবে, তখনই সে দেখতে পায় কিমায়ার সেই লকেটটিকে, আর তার মনে পড়ে যায় লকেটটিকে যদি লবণ পানিতে ডোবানো হয় তাহলে কিমায়ার শক্তি অর্ধেক হয়ে যাবে। আর সে বুদ্ধি করে চালাকের সঙ্গে লকেটটি নিজের হাতে নেয় আর কিচেনে চলে আসে। কিচেনে এসে নেহা দরজা লাগিয়ে দেয়, আর কিমায়ার আত্মাও সেখানে চলে এসেছে। নেহা দ্রুত করে একটি বাটিতে পানি নিয়ে সেখানে লবণ দিয়ে দেয়, আর নেহা তখন ওই লকেটটি ওই পানির মধ্যে দিয়ে দেয়, আর কিমায়ার শক্তিও অর্ধেক হয়ে যায়। আর এরপর সেই বাটিকে নিয়ে নেহা ফায়ার প্লেসে আসে আগুন ধরিয়ে সেই লকেটটিকে পুড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই আগুন ধরাতে পারে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই কিমায়া চেষ্টা করছে বাটিটিকে ফেলে দেওয়ার, আর নেহাও চেষ্টা করছে আগুন ধরানোর, কিন্তু একটা পর্যায়ে আগুন ধরে যায়, কিন্তু সেই বাটিটিকে কিমায়া ফেলে দেয়, আর সে আবারও শক্তি ফিরে পায়। সে নেহাকে এসে আক্রমণ করে, আর অন্যদিকে রমেশও বেসমেন্টের তালা খুলে পৌঁছে গেছে। সে বসে এখন নেহার জন্য বোটে অপেক্ষা করছে, আর অন্যদিকে নেহাকে শূন্যের উপরে ভাসাচ্ছে কিমায়া। আর তখনই সে একটি লাঠির সাহায্যে ওই লকেটটি নিয়ে আগুনের ভেতর ফেলে দেয়, আর কিমায়ার গায়েও আগুন ধরে যায়, আর কিমায়ার আত্মারও শক্তি কমে যায় আর পড়তে শুরু করে। আর এরপর নেহা দৌড়ে রমেশের কাছে চলে আসে আর বোটটিকে স্টার্ট করার চেষ্টা করে। আর আমরা দেখতে পাই এত কিছু হবার পরেও কিমায়া তাদের পিছু ছাড়ছে না, কিন্তু কিমায়া তাদের কাছে আসার আগেই বোট চালিয়ে নেহা দূরে রমেশকে নিয়ে চলে আসে। আর এরপর সিন কাট হলে আমরা হাসপাতালে সিন দেখতে পাই। হাসপাতালে নেহা রমেশকে দেখতে এসেছে। রমেশ বলে তারা দূরে কোথাও গিয়ে নতুন করে বাঁচতে শুরু করবে,
কিন্তু নেহা বলে, আমার কিছুদিন সময় লাগবে। আমি জানি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসা আমার অভ্যাস, কিন্তু যা কিছু হয়েছে তার জন্য আমি এখনো তোমাকে ক্ষমা করতে পারিনি, সরি। এটা বলেই নেহা চলে যায় আর রমেশ এক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে থাকে। আর এমনই একটা দৃশ্যের মধ্যে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সিনেমার কাহিনীটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এমনই লেটেস্ট সিনেমার এক্সপ্লেনেশন পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।